সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অডিও বুকস ইকো বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। লেখক হুমায়ুন আহমেদের শৈশবের স্মৃতিকথামূলক লেখা আমার ছেলেবেলা। পড়ছি আমার ছেলেবেলা বইটি থেকে আমার মা নামের অংশটুকু। আমার মা ছিলেন তার পরিবারের প্রথম সন্তান, শ্যামলা ধরনের একহারা গড়নের মেয়ে, অতি আদরের মেয়ে। কেমন করে জানি সবার ধারণা হলো এই মেয়ে তেমন বুদ্ধিমতী হয়নি। ছোট বয়সী পাঠিয়ে দেয়া হলো বারোহাট্টায়। বারোহাট্টায় আমার মার মামার বাড়ি। মার নানি যান অসম্ভব বুদ্ধিমতী। তিনি যদি ট্রেনিং দিয়ে এই মেয়েকে কিছুটা মানুষ করতে পারেন, তার ট্রেনিংয়ে তেমন কাজ হলো না। মার বুদ্ধি বিশেষ বাড়ল না। তবে ক্লাস 2তে তখন সহকারী পর্যায়ে একটি বৃত্তি পরীক্ষা হতো। মা এই পরীক্ষা দিয়ে মাসে 2 টাকা হারে বৃত্তি পেয়ে চারদিকে চমক সৃষ্টি করে ফেলেন। একই কাণ্ড, মেয়ে মানুষ সরকারি জলপানি কী করে পায়? মার দুর্ভাগ্য, বৃত্তির টাকা তিনি পাননি, কারণ তাকে উপরের ক্লাসে ভর্তি করানো হলো না। মেয়েদের পড়াশোনার দরকার কি? চিঠি লিখতে পারা বিদ্যা থাকলেই যথেষ্ট, না থাকলেও ক্ষতি নেই। মেয়ে মানুষের এত চিঠি লেখালেখিরই বা কী প্রয়োজন? তারা ঘর সংসার করবে, নামাজ কালাম পড়বে, এর জন্যে বাংলা ইংরেজি শেখার দরকার নেই। তার চেয়ে বরং হাতের কাজ শিখুক, রান্নাবান্না শিখুক, আচার বানানো শিখুক, পিঠা বানানো শিখুক, বিয়ের সময় কাজে লাগবে। আমার মা পড়াশোনা বাদ দিয়ে এইসব কাজ অতি যত্নের সাথে শিখতে লাগলেন। তাছাড়া নানি যান প্রতি বৎসর একটি করে পুত্র বা কন্যা জন্ম দিয়ে ঘর ভর্তি করে ফেলছেন। তার সর্বমোট 12টি সন্তান হয়। বড় মেয়ে হিসাবে ছোট ছোট ভাই বোনদের মানুষ করার কিছু দায়িত্ব মার উপর চলে আসে। এই করতে করতে একদিন তার বয়স হয়ে গেল 15। কি সর্বনাশের কথা! 15 হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। বারোহাট্টা থেকে কঠিন সব চিঠি আসতে লাগলো, যেন অবিলম্বে মেয়ের বিয়ের চেষ্টা করা হয়। চারদিকে সুপাত্র খোঁজা চলতে লাগলো। একজন সুপাত্রের সন্ধান আনলেন মার দূর সম্পর্কের চাচা, শ্যামপুরের দুদু মিয়া। দুদু মিয়াও পাগল ধরনের মানুষ। বিএ পাশ করেছেন, দেশ নিয়ে মাথা ঘামান। কি করে অশিক্ষিত মুসলমানদের রাতারাতি শিক্ষিত করা যায়, সেই চিন্তাই তার বেশিরভাগ সময় কাটে। শ্যামপুরের অতি দুর্গম অঞ্চলে তিনি ইতিমধ্যে একটা স্কুল দিয়ে ফেলেছেন। সেই স্কুলে একদল রোগা ভোগা ছেলে সারাদিন সরেয়া বলে চেঁচায়। যে মানুষটি এইসব কর্মকাণ্ডের মূলে, তার বিচার বুদ্ধির উপর খুব আস্থা রাখা যায় না। তবু আমার নানাজান তাকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে যেসব কথাবার্তা হলো তা ছিল এইরকম: ছেলে কি করে? কিছু করে না। করার মধ্যে যা করে তা হলো ন্যাশনাল লাইব্রেরিতে বসে সারাদিন বই পড়ে। তুমি তাকে চেনো কি করে? দীর্ঘদিন তার সঙ্গে কলকাতায় এক মেসে ছিলাম, তাকে খুব ভালো করে দেখার সুযোগ হয়েছে। বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা শোচনীয়। ছেলের নামকরা আত্মীয় স্বজন কে আছেন? কেউ নেই, সবাই হতদরিদ্র। তবে ছেলের বাবা উলাপাস, বড় মাওলানা, অতি সজ্জন ব্যক্তি। অতি সজ্জন ব্যক্তি দিয়ে কাজ হবে না। ছেলের মধ্যে তো তেমন কিছু দেখছি না। রাত দিন যে ছেলে বই পড়ে সে আবার কেমন ছেলে? বই পড়লে তো সংসার চলে না। দুদু মিয়া খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, এত ভালো ছেলে আমি আমার জীবনে দেখিনি, এইটুকু বলতে পারি। দেখতে কেমন? রাজপুত্র। কি বললে? রাজপুত্র। ছেলে দেখতে রাজপুত্রের মতো শুধু এই কারণেই নানাজান ছেলের বাবার সঙ্গে কথা বলতে রাজি হলেন। কথা বলে মুগ্ধ হয়ে গেলেন। আমার দাদা মৌলানা আজিমুদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরবি ফার্সিতে তার অগাধ জ্ঞান ছিল। অতি বিনয়ী মানুষ ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি হাত তুলে যে প্রার্থনা করেন, তার থেকে মানুষটির চরিত্র স্পষ্ট হবে বলে আমার ধারণা। তিনি বলেন, হে পরম করুণাময়, আমার পুত্র কন্যা এবং তাদের পুত্রকন্যাদের তুমি কখনো অর্থবিত্ত দিও না। তাদের জীবনে যেন অর্থকষ্ট লেগেই থাকে, কারণ টাকা পয়সা মানুষকে ছোট করে। আমি আমার সন্তান সন্ততিদের মধ্যে ছোট মানুষ দেখতে চাই না, বড় মানুষ চাই। আমার দাদার চরিত্র আরও স্পষ্ট করার জন্যে আমি আরও একটি ঘটনার উল্লেখ করি। আমার ম্যাট্রিক পরীক্ষার ফল বের হয়েছে,
কেমন করে যেন পরীক্ষায় খুব ভালো করে ফেলি। 5টি লেটার নিয়ে বোর্ডে দ্বিতীয় স্থান পেয়ে যাই। টেলিগ্রামে দাদাকে এই খবর পাঠানো হয়। যে পিয়ন দাদাকে টেলিগ্রামটি দেন, দাদা তাকে বসতে বলেন। পিয়ন বসে আছে, দাদা ভেতর বাড়ি চলে গেছেন। বেশ খানিকক্ষণ পর ফিরে এসে বললেন, শুকরানা নামাজ পড়ার জন্য খানিকটা বিলম্ব হয়েছে, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ভাই, আমি অতি দরিদ্র একজন মানুষ। এই মুহূর্তে আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই আমি নিয়ে এসেছি। আপনি এই টাকা গ্রহণ করলে আমি মনে শান্তি পাব, কারণ আজ যে খবর আপনি আমাকে দিলেন, এত ভালো খবর এই জীবনে আমি পাই নাই। এই বলে দাদা নগদ টাকা এবং ভাঙতি পয়সা প্রায় 40 টাকা একটা রুমালে বেঁধে বিস্মিত পিয়নের হাতে দিলেন। শুধু তাই না, বিনীত ভঙ্গিতে বললেন, আমি খুব খুশি হব আপনি যদি দুপুরের 4টা ডাল ভাত আমার সঙ্গে খান। তার কিছুদিন পরেই আমি দাদার একটা চিঠি পাই। তাতে তিনি লিখলেন, তোমাকে ছোটবেলায় একটি প্রশ্ন করেছিলাম, তুমি জবাব দিতে পারো নাই। আমার মন খারাপ হইয়াছিল। আমার ধারণা ছিল তোমার বুদ্ধি তেমন নাই। আজ তুমি তা ভুল প্রমাণ করিয়াছ। আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়াইয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতেছি। এই সময় তোমার কারণে মনে প্রবল সুখ পাইলাম। মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধকে তুমি সুখী করিয়াছ। আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবেন। আল্লাহ সবাইকে সবার প্রাপ্য দেন। যে প্রশ্নটির জবাব শৈশবে দিতে পারিনি সেটা বলি। তখন ক্লাস 2তে পড়ি। সিলেটের বাসায় দাদা বেড়াতে এসেছেন। অসহ্য গরম, হাত পাখায় হাওয়া খাচ্ছেন। হঠাৎ আমাকে বললেন, এই শোনো, পাখার ভেতর তো বাতাস ভরা নেই, তবু পাখা নাড়লেই আমরা বাতাস পাই কি করে? বাতাসটা আসে কোত্থেকে? আমি সেই কঠিন প্রশ্নের জবাব দিতে পারিনি। প্রশ্ন শুনে হকচকিয়ে গিয়েছিলাম। দাদা দুঃখিত গলায় বললেন, আমার ধারণা ছিল তুই পারবি, তুই তো আমার মনটাই খারাপ করে দিলি। প্রসঙ্গ অনেক দূরে সরে এসেছি, আবার প্রসঙ্গে ফিরে যাই। ছেলের সঙ্গে কোনো কথাবার্তা না বলে শুধুমাত্র ছেলের বাবার সঙ্গে খানিকক্ষণ কথা বলার পরই নানা যান একজন বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবার প্রস্তুতি নিলেন। মেয়েকে বিবাহিত জীবন কি তা বোঝানোর জন্যে বর্ষিয়ান মহিলারা দূর দূর থেকে নায়র চলে এলেন। নকশি পিঠা তৈরি হয়ে টিন বন্দি হতে লাগলো। সন্ধ্যাবেলায় হাতে গড়া সেমাই তৈরি করতে করতে পাড়ার বউরা মিহি গলায় বিয়ের গীত গাইতে লাগলেন। নানাজান কি মনে করে চলে গেলেন ময়মনসিংহে। ছেলে নাটক নোভেল পড়ে, মেয়েকেও তার জন্য প্রস্তুত থাকা দরকার। 2-একটা নভেল পড়া থাকলে মেয়ের সুবিধা হবে। লাইব্রেরিতে গিয়ে বললেন, ভালো একটা নোভেল দিন তো, আমার মেয়ের জন্যে, বুঝে শুনে দেবেন। লাইব্রেরিয়ান গম্ভীর মুখে বললেন, মেয়ে ছেলেকে নাটক নোভেলের বই দেওয়া ঠিক না, একটা ধর্মের বই নিয়ে যান, তাপসী রাবেয়া। জি না, একটা নোভেলই দেন। দোকানদার একটা বই কাগজে মুড়ে দিয়ে দিলেন। নানাজান মার হাতে সেই বই তুলে দিলেন। মার জীবনে এটাই প্রথম উপন্যাস। উপন্যাসের নাম নৌকাডুবি। লেখক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম উপন্যাস পড়েই মা মোহিত। 1বার 2বার 3বার পড়া হলো, তবু যেন ভালো লাগা শেষ হয় না। বাসর রাতে বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো বই টই পড়েছ? এই ধরো গল্প, উপন্যাস। মা লাজুক ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। 2-একটা বইয়ের নাম বলতে পারবে? মা ক্ষীণ স্বরে বললেন, নৌকাডুবি। গভীর বিস্ময়ে বাবা দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলেন না। এই অজপাড়াগাঁয়ের একটি মেয়ে কিনা রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়ে ফেলেছে। সেই রাতে বাবা মার মধ্যে আর কি কথা হয়েছে আমি জানি না, জানার কথাও নয়। তারা আমাকে বলেননি, কিন্তু আমি কল্পনা করে নিতে পারি, কারণ আমি এবং আমরা অন্য 5 ভাই বোন তো তাদেরই সঙ্গে ছিলাম, লুকিয়েছিলাম তাদের ভালোবাসায়। গ্রামের যে বোকা ধরনের মেয়ে বিয়ের পর শহরে চলে এলো, আমার ধারণা সে অসম্ভব বুদ্ধিমতী মেয়েদেরই একজন। আমি এখনও তার বুদ্ধির ঝলকে চমকে চমকে উঠি। মা শুধু যে বুদ্ধিমতী তাই না, অসম্ভব সাহসী এবং স্বাধীন ধরনের মহিলা। 16ই ডিসেম্বরের পর মা আমাদের ভাই বোন সবাইকে নিয়ে ঢাকায় চলে এলেন। হাতে একটিও পয়সা নেই। এই অবস্থায় পুরনো পল্টনে বাড়ি ভাড়া করলেন। আমাদের সবাইকে এমন করে বললেন, তোরা তোদের পড়াশোনা চালিয়ে যা, সংসার নিয়ে কাউকে ভাবতে হবে না।
আমি দেখব। পুরনো পল্টনের ওই বাড়িতে আমাদের কোনো আসবাব ছিল না। আমরা মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমোতাম। কেউ বেড়াতে এলে তাকে মেঝেতেই বসতে হতো। মা নানান সমিতিতে ঘুরে ঘুরে সেলাইয়ের কাজ জোগাড় করলেন। দিন রাত মেশিন চালান, জামা কাপড় তৈরি করেন। সেলাইয়ের রোজগারের সঙ্গে বাবার পেনশনের নগণ্য টাকা যুক্ত হয়ে সংসার চলত। তিনি শুধু যে বাবার সংসার চালাতেন তাই না, মোহনগঞ্জে তার বাবার বাড়ির সংসারও এখান থেকেই দেখাশোনা করতেন। অনেক কাল আগে গ্রামের এই বোকা বোকা ধরনের লাজুক কিশোরী মেয়েটি কখনো কল্পনাও করতে পারেনি কি কঠিন সংগ্রামময় জীবন অপেক্ষা করছে তার জন্য। যুদ্ধক্লান্ত এই বৃদ্ধা এখন কি ভাবেন আমি জানি না। তার পুত্রকন্যারা নানানভাবে তাকে খুশি করার চেষ্টা করে, তিনি তাদের সে সুযোগ দিতে চান না। আমার ছোট ভাই ডক্টর জাফর ইকবাল আমেরিকা থেকে টিকিট পাঠিয়ে দিয়ে লিখল, মা আপনি আসুন, আপনাকে আমেরিকা এবং ইউরোপ ঘুরিয়ে দেখাবো, আপনার ভালো লাগবে। মা বললেন, যে জিনিস তোমার বাবা দেখে যেতে পারেননি আমি তা দেখব না। আমি বললাম, আম্মা আপনি কি হজে যেতে চান? যেতে চাইলে বলুন, ব্যবস্থা করি। মা বললেন, না, ছোটবেলায় দেখেছি আপনি জরি দিয়ে তাজমহলের ছবি এঁকেছিলেন, তাজমহল দেখতে ইচ্ছা করে? মা বললেন, না, আমি একা একা কিছু দেখব না। বাবা যেসব জিনিস খেতে পছন্দ করতেন তার মৃত্যুর পর কোনো দিন সেই খাবার বাসায় রান্না করেননি। সেই সব খাবারের একটি হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর একটি বরবটির চচ্চড়ি। আহামরি কোনো খাবার নয়। আমি একবার বললাম, আমাদের জন্যে আপনার কি কোনো উপদেশ আছে? তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, উপদেশ নয়, একটি আদেশ আছে। আদেশটি হচ্ছে, কেউ যদি কখনো তোমাদের কাছে টাকা ধার চায় তোমরা না বলবে না। আমাকে অসংখ্যবার মানুষের কাছে ধারের জন্য হাত পাততে হয়েছে। ধার চাওয়ার লজ্জা এবং অপমান কি আমি জানি। অপ্রাসঙ্গিকভাবে বলি, মার অসাধারণ ইএসপি বা অতীন্দ্রিয় ক্ষমতা ছিল। প্রায় সবসময়ই ভবিষ্যতে কি ঘটনা ঘটবে তা হুবহু বলে দিতে পারতেন। মার এই অস্বাভাবিক ক্ষমতা সম্পর্কে বাবা পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন। মাকে তিনি ঠাট্টা করে ডাকতেন মহিলা পীর। মার এই ক্ষমতা বাবার মৃত্যুর পর পুরোপুরি নষ্ট হয়ে যায়।